আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের যে ভিডিও, এটা কিন্তু অনেকেরই দীর্ঘদিনের সমস্যা এবং আমরা নিজের অজান্তেই এই জিনিসটা করে ফেলি কিংবা অভ্যাসের কারণে এই জিনিসটা করে ফেলি। আমার আজকের ভিডিওটা হলো যে আপনার খামারের যে গরু আছে সেটাকে আপনারা ভাত, খুদের ভাত কিংবা জাউ ভাত এগুলা খাওয়াবেন কিনা, বা যদি খাওয়ান তাহলে কি কি সমস্যা হতে পারে, এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমি আজকে কিন্তু আলোচনা করব। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি। আমাদের অনেকেরই অভ্যাস আছে, আমরা অনেকেই খাওয়াই, এই জিনিসটা দেখাটা আমাদের জরুরি। তো প্রথমত আমি বলি যে আমরা গরুকে চেষ্টা করি যে সুষম খাদ্য খাওয়ানোর। সুষম খাদ্য কি? গরু মূলত কি খায়? শর্করা খায়, আমিষ খায়, চর্বি খায়, মিনারেল খায়, ভিটামিন খায়, পানি খায়। এই 6টা উপাদান খায়। তাহলে সুষম খাদ্য হলো যে খাদ্যে পরিমাণ মতো এই 6টা উপাদান থাকে, যেখানে শর্করার একটা নির্দিষ্ট পরিমাণ আছে, চর্বির একটা নির্দিষ্ট পরিমাণ আছে, আমিষের একটা নির্দিষ্ট পরিমাণ আছে, ভিটামিনের একটা পরিমাণ আছে, খনিজ লবণের একটা পরিমাণ আছে, পানিটার একটা পরিমাণ আছে। তাহলে যে খাদ্যে এই প্রত্যেকটা উপাদান নির্দিষ্ট অনুপাতে থাকে, সেই খাদ্যটাকে আমরা বলবো হলো সুষম খাদ্য, যেটা একটা প্রাণীর জন্য, বৃদ্ধির জন্য, রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য অতীব গুরুত্বপূর্ণ। যদি কোনোটা বেশি কোনোটা কম দেন, তাহলে এটার কিন্তু একটা সাইড ইফেক্ট পড়বে। ধরেন একটা জিনিস বেশি দিলেন, একটা জিনিস কম দিলেন, সাইড ইফেক্ট পড়বে। হয়তো বৃদ্ধি হচ্ছে না, বা দুধ কমে গেছে, বা দুধের ফ্যাট কমে গেছে, বা দেখবেন পাতলা পায়খানা করতেছে, ঠিক আছে? বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু হতে পারে। তো এই কারণে আমরা যেটা সাজেস্ট করি যে আমরা গরুকে নির্দিষ্ট রেশন সুষম খাদ্য খাওয়াবো। এখন যদি আরেকটা কথা এখানে অ্যাড করা দরকার, যে আমরা আমি আমাদের যে গরু ছাগল নিয়ে আমার যে বেসিক ধারণা, এটা কিন্তু আমি আমার ফ্যামিলি থেকে পেয়েছি। আমি ছোটবেলা থেকে দেখেছি যে বাবা মা দুজনেই গরু লালন পালন করতেন। বাসায় আমাদের সব সময় 3টা 4টা 5টা এরকম গরু থাকতো, এবং এই গরুগুলা কিন্তু লালন পালন করতেন। এবং আমি সব সময় দেখতাম যে ঈদের জন্য যেগুলাকে মোটা তাজাকরণ করতেন, শুধুমাত্র সেগুলাকেই ভুসি আর খোয়েল দিতেন। আর বাসার জন্য যেগুলো সব সময় থাকতো, এরা খুব একটা পেতেন না। এরা মূলত কি পেতেন, যে যখন পানি খেত তখন ধরেন 2 মুঠ বা 2.5 মুঠ গুঁড়া দিত পানির মধ্যে, আর ভাত দিতেন 1 চামচ কিংবা হাফ চামচ কিংবা 2 চামচ ভাত দিত। ভাত দিয়ে কি করতেন, গরু ওটাই খেয়ে নিতেন। আর যদি সম্ভব হতো মাঝে মধ্যে ঘাস, এবং ম্যাক্সিমাম সময় যেটা হতো যে খড়। আর যখন খুবই সমস্যা, একেবারে ঘাস পাওয়া যেত না, মাঝে মাঝে খড়টাকে মেখে দিত, মানে অনেকটা টিএমআর পদ্ধতির মতো। তো এই হলো যে প্রাচীন বাংলার বা গ্রামীণ সমাজের গরু পালার দৃশ্য। এখনো অনেক পরিবারেই অনেকেই এভাবেই গরু পালে। এটা কিন্তু বাণিজ্যিকভাবে না, এটা বাপদাদারা করে আসছে, এরাও করতেছে, হয়তো ভবিষ্যতেও রেখে যাবে এনারা, ভবিষ্যৎ প্রজন্ম করবে কিনা তাদের উপর। আমি বলি ভাই, এই টোটাল যে পদ্ধতিটা আমি বললাম, এটা কিন্তু বর্তমান সমাজ আর চলে না। কারণ আমরা দিন দিন আপডেট হচ্ছি, এখন জানতে পারতেছি যে কোনটা ভালো কোনটা মন্দ। আমরা যে জিনিসটা করব, যে আমরা আরেকটা জিনিস করি, গরুকে মাড় খাওয়াই। ভাত যখন হয়, ভাত থেকে যে পানিটা বেরোয় মাড় খাওয়াই, কিংবা চাল ধোয়া পানিও কিন্তু আমরা অনেকেই খাওয়াই। এগুলা খাওয়ানো যাবে না। চাল ধোয়া পানি তো খাওয়ানোই যাবে না, অনেক ময়লা থাকে। ময়লা মানে জীবাণু, এই জীবাণু কোথায় যাবে? গরুর পেটে যাবে। কোনো কর্মে এগুলা খাওয়ানো যাবে না। কেন যাবে না, এটাও আমি আলোচনা করি। শোনেন ভাই, আমরা যে গরুর একটা রেশন করি, সেখানে সব সময় বলা থাকে যে আমরা মূলত 60 থেকে 70% মতো খড় ঘাস, ঠিক আছে, এগুলো আমরা দিই। খড় ঘাস কি, এগুলো আঁশ জাতীয়, এগুলা গরু খায়। খাওয়ার পর আবার কিছুক্ষণ পর তুলে আনে মুখে, আনার পর চাবায়, জাবর কাটে। আর যখন জাবর কাটে তখন দেখবেন মুখ দিয়ে অনেক ক্ষেত্রে ফেনা বা লালাও কিন্তু আমরা দেখতে পাই। আর পরিপাকের ক্ষেত্রে এই লালা থাকাটা বা লালা বের হওয়াটা খুবই 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 জরুরি, খুবই জরুরি। এবং এই কিভাবে খাবারটা চাবাচ্ছে, এর উপরে কিন্তু পরিপাকের অনেক কিছু নির্ভর করে। তো আমি যদি আপনাদেরকে একটু পরিপাকটা বলি, আপনারা অনেকেই জানেন যে পরিপাক জিনিসটা কি। পরিপাক হলো আমরা একটা খাবার খেলাম, যে কোনো খাবার, খাবারটা জটিল খাবার, এই খাবারটা খেলাম, খাওয়ার পর কিছু মুখ থেকে কিছু এনজাইম ক্ষরণ হবে, বা পাকস্থলী থেকে কিছু এনজাইম ক্ষরণ হবে। ক্ষরণ হওয়ার পর অথবা যান্ত্রিকভাবে এই খাবারটা ভেঙে যাবে। ভেঙে যাওয়ার পর কিছু অংশ আমাদের শরীরে শোষণ হবে, এবং যেটা শোষণ হওয়ার পর যে অতিরিক্ত পদার্থটা থাকলো সেটা বের হয়ে যাবে। এই টোটাল পদ্ধতিটাকে আমরা একত্রে বলছি হলো পরিপাক। তার বাংলা ভাষায় পরিপাক হলো জটিল খাদ্য ভেঙে
ক্ষুদ্র 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 অংশে পরিণত হবে, এটাকে পরিপাক করতে বিভিন্ন এনজাইম হেল্প করবে, কিছু অংশ দেহে শোষণ হবে, বাকি অংশটা দেহ থেকে বাইরে হয়ে যাবে। এটা পরিপাক। এর মধ্যে কোনো কিছু যদি কম বেশি হয়, কোনো কোনো বিক্রিয়া যদি না ঘটে, ইমব্যালেন্স দেখা দেয়, তাহলে কিন্তু সমস্যা। হয়তো ওই খাবার থেকে পর্যাপ্ত পরিমাণে শক্তি পাওয়া যাবে না, আউটপুট পাবো না, অথবা খাবারটা গেল। নর্মালি পরিপাক হয় দুই ভাবে, একটাকে বলছি আমরা যান্ত্রিক পরিপাক, আরেকটা রাসায়নিক পরিপাক। রাসায়নিক পরিপাকে বিভিন্ন এনজাইম লাগবে, আর যান্ত্রিক পরিপাকে এনজাইম লাগবে না, সাবায়ে সাবায়ে ছোট করা। আমরা যখন একটা খাবার যখন খাই, তখন কিন্তু গরু দেখবেন যে, বা আমরাও যখন খাই বা গরুও যখন খাই, চাবাবে। সব খাবার কিন্তু আমরা সমান পরিমাণে চাবাই না। আমি আমার কোচিংয়ে আমি যখন পড়াতাম, দিনে প্রায় 9টা-10টা করে ব্যাচ পড়াতাম, অনেক বেশি। অ্যাডমিশনের সময় তো মেলা ব্যাচ পড়াতাম। তো রোজার সময় খুব করুণ দশা হতো বিকেলের দিক, আমারও প্লাস স্টুডেন্টদেরও। তা আমি অনেককে ফাজলামো করে বলতাম, কিরে ক্ষুধা লাগছে কিনা? অনেকে বলতো হ্যাঁ ভাই ক্ষুধা লাগছে। তো বলতাম যে শোন, বেশি খাবার চাবাবি না, খাবার হালকা 2-4টা চাবান দিয়ে গিলে খাবি, তাহলে গিললে পরিপাক একটু হলেও লেটে হবে। আর একটু হলেও লেটে হবে মানে পেটটা ভরা ভরা লাগবে, সেক্ষেত্রে ক্ষুধা হয়তো একটু পরে আসবে। যদিও কথাটা মজার ছলে বলতাম, কিন্তু কথাটা অনেকটা এইরকম। একটা যদি খাবার গরু যদি খায়, ধরেন গরুকে ভাতের কথাই বললাম, এই ভাতটা খালো, ভাতটা কোথায় যায়? মুখে যাবে। মুখে গিয়ে কি হবে? গরু কিন্তু চাবানোর চেষ্টা করবে। যেহেতু ভাতটা নরম, সেখানে কোনো আঁশ নাই, সেক্ষেত্রে খুব বেশি চাবানোর কিছু নাই। আর যত কম চাবাবে তত কম লালা ক্ষরণ হবে। আর লালা কিন্তু যত কম ক্ষরণ হবে তত সমস্যা। লালা কিন্তু এটা ক্ষার জাতীয়, তত সমস্যা। তো যেটা যত বেশি চাবাবে, লালা তত বেশি ক্ষরণ হবে, তত বেশি ভালো। খাটটা আমি আপনাদের একটু পরে বোঝাচ্ছি। মুখের পর কোথায় যাবে? পাকস্থলিতে যাবে। আমাদের ক্ষেত্রে পাকস্থলিতে, আমাদের পাকস্থলীর চেম্বার একটাই, কিন্তু গরুর ক্ষেত্রে পাকস্থলীর চেম্বার 4টা। তার ভিতর মেন যেটা, প্রথম যেটা বড়, সেটার নাম হলো রুমেন। রুমেন এবং রুমেনের একটা নির্দিষ্ট একটা পিএইচ থাকে, এটা খুব জরুরি। এই পিএইচটা হলো স্বাভাবিক অবস্থায় 6.2 থেকে 6.8। মনে রাখবেন, পিএইচ 7-এর কাছাকাছি মানে নিরপেক্ষ। 7-এর নিচে অ্যাসিড, যত নিচে নামবে তত তীব্র অ্যাসিড, আর 7-এর যত উপরে উঠবে তত তীব্র ক্ষার। অ্যাসিড এবং ক্ষার পরস্পরের সাথে যখন যুক্ত হয়, তখন কিন্তু সেটা লবণ এবং পানি তৈরি করে। তো অ্যাসিড থাকলে সেখানে অ্যাসিড দিলে অ্যাসিডের ক্ষমতা বেড়ে যাবে, ক্ষার থাকলে সেখানে ক্ষার দিলে ক্ষারের ক্ষমতা বেড়ে যাবে, মানে দেহের ক্ষতি হবে। কিন্তু যদি আপনারা অ্যাসিডের সাথে ক্ষার মিক্স করেন, সেক্ষেত্রে লবণ প্লাস পানি হবে, দেহের কোনো ক্ষতি নাই। তা আমি ব্যাপারটা কিভাবে বোঝালাম দেখেন, এখানে স্বাভাবিক অবস্থায় পিএইচ থাকে এত, মোটামুটি অ্যাসিডিক। এই পিএইচে উপকারী জীবাণু মরে না, পেটে কিন্তু উপকারী জীবাণু থাকে, ঠিক আছে? এগুলা কিন্তু এত কম পিএইচে মরে না, আরো কম লাগবে। কিন্তু যখন আমরা ভাত খাবো, ভাত কি? ভাত মূলত যে কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেটের অনেকগুলো ভাগ আছে, আমি সহজ করে বলি, স্টার্চ। তাহলে এই স্টার্চকে ভাঙলে বা কার্বোহাইড্রেটকে ভাঙলে আমরা যে প্রোডাক্টটা পাবো, সেটার নাম হলো গ্লুকোজ। এই যে গ্লুকোজ, গ্লুকোজের সাথে আপনারা অনেকেই পরিচিত, কারণ আমাদের অনেকেরই ডায়াবেটিস আছে, পরিবারে ডায়াবেটিস আছে। তাহলে এই যে গ্লুকোজ, তাহলে এই গ্লুকোজটা কি হয়? পরবর্তীতে ভেঙে যায়, ভেঙে গিয়ে ভলেটাইল ফ্যাটি অ্যাসিড তৈরি করে, আরেকটা তৈরি করে হলো ল্যাকটিক অ্যাসিড। ঠিক আছে? ল্যাকটিক অ্যাসিড যত বেশি, ভাত দ্রুত ভেঙে যাবে, দ্রুত গাজন হবে, ফার্মেন্টেশন হবে, এখানে তত বেশি ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হবে, তত তাড়াতাড়ি উৎপন্ন হবে। এবং এই ল্যাকটিক অ্যাসিডটা কি করবে? পিএইচটা আরো কমাবে। এই যে পিএইচটা ছিল 6.2 থেকে 6.8, এটা কমে 5.2, 5.3 কিংবা 5-এর কাছাকাছি আনবে। 5 মানে বুঝতে পারতেছেন? কোথাও দিলে, হাতে দিলে হাত পুড়ে যাওয়ার মতো হয়ে যাবে, এত পিএইচ কমে যায়। তাহলে ওই পিএইচে সেখানে যে উপকারী ব্যাকটেরিয়াগুলো থাকে, সে ব্যাকটেরিয়াগুলো মারা যায়। আর উপকারী ব্যাকটেরিয়া যখন মারা যাবে, তাহলে আর হজম কে করবে? আর হজম হতে পারে না, সে সময় পেটে কি হয়? গ্যাস হয়। অনেক ক্ষেত্রে পেট একেবারে মোটা হয়, ঢোলের মতো হয়ে থাকে। খুব বেশি খাওয়াইছেন, ঢোলের মতো হয়ে গেল। ধরেন একটা বিয়ে বাড়ি কিংবা আকিকা, ধরলাম 2-4 গামলা ভাত যাচ্ছে, আপনারা খাওয়া শেষ, কি করেন? ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কি করি? যে গরুকে খাওয়াই দেই এট এ টাইমে অনেক বেশি। গরু তো বুঝতে পারতেছে না যে এটা তার খারাপ হবে না উপকার হবে, আর গরু তো অনেক বেশি খাবে। ধরেন 4-5 কেজি চালের ভাত খাই ফেললো, দেখবেন পরের দিন দেখবেন, আল্লাহ না করুক, আপনার গরুর দেখবেন পেট ফুলে উঠছে। তাহলে এই দোষ কিন্তু গরুর না, এই দোষ আপনার। আপনার গরুর যে সমস্যা হচ্ছে, সেই দোষ গরুর না, এই দোষ আপনার। আপনি চাইলে এই সমস্যাটা কমাতে পারবেন। তাহলে ব্যাপারটা হলো যে এই ভাত হওয়ার কারণে এখানে এটাকে সাবাতে কম হচ্ছে, এই সাবাতে কম হওয়ার কারণে
লালাক্ষরণ কম হচ্ছে, এই লালাক্ষরণ কম হওয়ার কারণে রুমেনে যখন যাচ্ছে তখন খুব দ্রুত কি হচ্ছে, এটা ফার্মেন্টেশন হচ্ছে, সেখানে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে, পিএইচটা কম হচ্ছে। যদি এখানে অনেক বেশি লালাক্ষরণ হতো, এই লালাটা কিন্তু এই পিএইচটাকে বাড়াতে সাহায্য করতো, সেক্ষেত্রে কিন্তু নিউট্রাল হওয়ার একটা চান্স ছিল বা কাছাকাছি যেত। যেহেতু এখানে লালাক্ষরণ কম হচ্ছে, সেহেতু এখানে পিএইচটা আরো কমে যায়। এতে করে কি হয়, উপকারী ব্যাকটেরিয়াগুলো মারা যায়। আর উপকারী ব্যাকটেরিয়া মারা গেল মানে হজম একেবারে বন্ধের কাছাকাছি। আর হজম যদি বন্ধ হয়, বুঝছেন কি হয়ে যাবে। এখন যদি আমরা বলি যে কি কি সমস্যা হয়, এটা কিন্তু আরো ডিটেলসে বলা সম্ভব, কিন্তু আপনাদের এত ডিটেলস দরকার নেই, যতটুকু না হলেই নয় আমি ততটুকুই আলোচনা করেছি। তো আরো কি সমস্যা হতে পারে, মানে এটার কারণে কি সমস্যা হতে পারে? প্রথমত ক্ষুধা কমে যাবে, দুধের ফ্যাট পার্সেন্টেজ কমে যাবে। কেন ফ্যাট কমবে আমি বলি আপনাদের। দুধের ফ্যাট, দুধের প্রোটিন, ঠিক আছে, এই যে প্রোটিনের উপর এগুলা নির্ভর করে দুধের কোয়ালিটি। তাহলে এই যে আপনার প্রোটিন খাওয়াচ্ছেন না, কার্বোহাইড্রেট দিচ্ছেন, কার্বোহাইড্রেট হলো শক্তির উৎস, শুধু শক্তি দিচ্ছেন, কোনো প্রোটিন টাইপ কিছু নাই, তো সেক্ষেত্রে আপনার দুধের যে ঘনত্ব, ফ্যাটের যে ঘনত্ব, এই ঘনত্বটা অনেকাংশেই কমে যাবে। দুধ তখন পানির মতো হয়ে যাবে, ঠিক আছে। কি হতে পারে, হুট করে পাতলা পায়খানা হতে পারে। আর কি হতে পারে, অসমোটিক প্রেশার কমে যায়, রুমেনে পানি জমতে পারে, ডিহাইড্রেশন দেখা দেয়, গ্যাস বের হবে না, পেট দেখবেন ঢোলের মতো হয়েছে, শক পাইছে, দেখুন চোখ মুখে দেখবেন ডিহাইড্রেট হয়ে গেছে গরু, এক পর্যায়ে ধূপ করে পড়ে গরু কিন্তু মারা যেতে পারে। গরু মারা যেতে পারে, এগুলা কখন হবে, তীব্র কন্ডিশনে। তীব্র কন্ডিশনে অনেকে আমরা বলি ব্লটও হতে পারে, ব্লটও হতে পারে। তাহলে এই হলো আপনাদের যে গরুকে খুদের ভাত খাওয়ানোর বা নর্মাল ভাত খাওয়ানোর ফলাফল। আপনারা অনেকে বলবেন ভাই, গরুকে যখন আমরা খাওয়াই অনেক সময় দেখি গরু চকচক করছে, বা গরু দেখলাম হালকা মোটা তাজা হচ্ছে, বা গরুর পেট ভরা ভরা লাগছে। বাস্তবতা সেটা না ভাই। আপনি যখন দীর্ঘদিন গরুকে নির্দিষ্ট একটা অ্যামাউন্টের ভাত খাওয়াচ্ছেন, গরুর পেটে কিন্তু আস্তে 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 গ্যাস হয়। আপনি বেশি খাওয়ালে বেশি গ্যাস হবে, কিন্তু যখন আপনি অল্প খাওয়াবেন তখন অল্প গ্যাস হবে, তখন পেটটাকে আপনারা দেখলে মনে হবে যে একটু ভরা ভরা আছে। বাস্তবিক অর্থে এটা পেট ভরা না, এটা হলো পেটে গ্যাস। এই গ্যাসটাই কিন্তু সমস্যা। তাহলে মনে রাখবেন, জাউ ভাত, খুদে ভাত বা নর্মাল ভাত, এগুলা কোনোটাই আপনার গরুর জন্য না, এগুলা মানুষের খাবার ভাই, মানুষ খাক। ভাত মানুষের খাবার, মানুষ খাক। এদের মেন খাবার খড়, ঘাস, এর পাশাপাশি দানাদার, এটা এদেরকে খাওয়ান। অনেকে দেখবেন যে অনেক বেশি দুধ দেয় গরুকে, দীর্ঘদিন ধরে এইগুলা খাওয়ায়, তো তাদের গরুর ক্ষেত্রে কি সমস্যা হতে পারে জানেন? অ্যাসিডোসিস, এটা তো কমন, অ্যাসিড তৈরি হবে, পিএইচ কমে গেল, পেট ফুলে উঠবে, অ্যাসিড তৈরি হবে। আর কি হতে পারে, ল্যামিনাইটিস। বড় গরুর হাই ইল্ডিং যে গরুগুলা, যাদেরকে আমরা ম্যানেজমেন্ট কম করি, যাদের এই টাইপের সমস্যা থাকে, তাদের কিন্তু ল্যামিনাইটিসও হতে পারে, এটা বড় সমস্যা একটা। আর কি হয়, দুধে ফ্যাট কম, যেটা আমি আপনাদেরকে বললাম। আর কি হয়, রুমেনে যে প্যাপিলা থাকে, ভাঁজ থাকে, এই ভাঁজগুলা কমে যায়। আর ভাঁজগুলা যখন কমে যাবে, সেখানে খাবারটা শোষণ হবে না, মানে পুষ্টিগুণটা শোষণ হবে না। তাহলে যা খাবে গরু সেটাই বার হয়ে যাবে। তাহলে গরু যদি পুষ্টিগুণ না পায়, এই গরুর তো কোনো আপনি উন্নতি পাবেন না। তাহলে এটা গেল আপনার দীর্ঘদিনের ফলাফল। দীর্ঘদিন খাওয়াচ্ছেন, তখন এই কনসিকুয়েন্সগুলো আপনি দেখতে পাবেন। তাহলে নর্মালি ভাত, জাউ ভাত, খুদে ভাত কোনো কিছুই খাওয়াবেন না, মনে রাখবেন, কোনো কিছুই খাওয়াবেন না। খাবার হলো ঘাস, খড়, এগুলাই খাওয়াবেন, দানাদার, এগুলাই খাওয়াবেন, ঠিক আছে। এগুলাই হলো গরুর খাবার। গরু যেহেতু জাবর কাটা প্রাণী, এরা জাবর কাটতে হবে। জাবর কাটলে প্রায় 100 লিটারের উপর প্রতিদিন লালা ক্ষরণ হয়, প্রতিদিন। এবং এই লালাটা এরা কিন্তু কাজে লাগে, এবং এই লালাটা দেহের বিভিন্ন সিস্টেম চালানোর জন্য অতীব জরুরি। ক্লিয়ার? তাহলে মূলত এগুলা খালে পেটে গ্যাস হতে পারে। আমরা সার্বিক দিক দিয়ে বলতে পারি যে আমি যেমন আমার বাবা মাকে আর কখনোই গরুকে ভাত খাওয়াতে দেইনি, তো আপনারাও যারা সচেতন, আপনারাও আপনাদের খামারে কিংবা আপনাদের বাবা মা যদি এরকম গরুকে ভাত খাওয়ায়, আন্টি আঙ্কেলকে বুঝাবেন যে আব্বা বা আম্মু এভাবে খাওয়ানো যাবে না। খাওয়ালে আপনার তৎক্ষণাৎ হয়তো মরবে না, বা আমার বাবার আমি কখনোই মরা দেখি নাই, ঠিক আছে, কখনোই মরা দেখি নাই, আপনারা হয়তো মরবে না, কিন্তু আপনি সেখান থেকে আউটপুট পাবেন না। ভাই, একটা গরু পালতেছেন কেন? সেখান থেকে আউটপুটের জন্য, লাভের আশায়। সেটা মোটা তাজাকরণের জন্য হতে পারে, সেটা দুধের ক্ষেত্রেও হতে পারে। আপনি লাভের আশায় পালতেছেন ভাই, সেই লাভটাই যদি কম হয়, ডাক্তারের পিছনে যদি আপনাকে টাকা ঢালতে হয়, তাহলে তো ভাই এখানে কিছু করার নেই। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, ভিডিওগুলো একটু ছড়াই দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত
আল্লাহ হাফেজ।